জয় গুরু। এই ভিডিওটিকে ক্লিক করার জন্য রিতায়নী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, স্বাগত, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয় গুরু জানাই। মানুষের অন্তরে হামবড়াই যতই দুর্ধর্ষ হয়ে ওঠে, সহনশীলতা, ধৈর্য ও অধ্যবসায় ততই ক্ষীণ হতে থাকে। অন্তর হয়ে ওঠে তোষণ লুব্ধ। সভ্যতা, ভব্যতা, ভীত ভ্রুকুটিতে, দৈন্য পদক্ষেপে অন্তর্ধানের পথে এগিয়ে চলতে থাকে। প্রেষ্টও তার কাছে অন্তঃসারবিহীন, মলিন, বিধ্বস্তি, বিলাপী হয়ে মুচড়ে উঠতে থাকে। প্রীতি উপভোগ বিকেন্দ্রীয়তায় দুর্ভোগ বিক্ষুব্ধ হয়ে ওঠে। দৈন্যের দক্ষ আস্ফালন বিদীর্ণ অনুকম্পায় যে ফল উপঢৌকন দেয়, তা জীবনকে বিষিয়ে অন্তিম আহ্বানে আকৃষ্ট করে সর্বনাশের নিঃশেষ শয়ানে শায়িত করে তোলে তাকে। যদি সুন্দরী হতে চাও, সত্য ও শিবের শঙ্খধ্বনিতে অভিনন্দিত হতে চাও, তুমি যত বড়ই হও না কেন, প্রিয় যেন তোমার কাছে প্রেষ্টই হয়ে থাকেন, শ্রেষ্ঠই হয়ে থাকেন চিরদিন, চিরক্ষণ। আর তোমার আহিতির যা কিছু সবই সার্থক হয়ে উঠুক তার পূজায়, পরিচর্যায়, সার্থক দীপনায়, চিরন্তন দীপ্তি দ্যুতি বিচ্ছুরণে অমর করে রাখবে তোমাকে। শ্রী ঠাকুরের বিকৃতি বিনয়না গ্রন্থের 160 নম্বর বাণী। আজকের নিবেদন শ্রী ঠাকুরের সঙ্গ যিনি প্রথমে যারা করেছিলেন, সেই বঙ্কিমচন্দ্র রায়। জন্ম 1902 খ্রিস্টাব্দে আগস্ট মাসে, আর তিনি দেহ রেখেছিলেন বা অন্তর্ধান করেছিলেন 26শে এপ্রিল 1976। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর কুলচন্দ্রের চরণে কোটি কোটি প্রণাম জানাই। সমগ্র প্রাণী জগতের মৌলিক চাওয়াটি হল অস্তিত্বের আকাঙ্ক্ষা। সকলেই থাকতে চায়, বাঁচতে চায়, বাড়তে চায় এবং সন্ততির মাধ্যমে অস্তিত্বের ধারা বজায় রেখে যেতে চায়। মানুষ অন্য সব প্রাণীর চেয়ে সেরা। তার আকাঙ্ক্ষাতেও সেই শ্রেষ্ঠত্বের প্রতিফলন ঘটে। মানুষ শুধু বাঁচতে চায় না, আনন্দে বাঁচতে চায় এবং তার সত্তার অংশীদার সবখানি পরিবেশকেও নন্দিত, বর্ধিত করে নিজের অস্তিত্বকে সার্থকভাবে উপভোগ করতে চায়। কিন্তু তার মধ্যে রয়েছে সম্পূর্ণ বিপরীতমুখী নানা স্রোতের আবর্তন। তাই একদিকে তার কল্যাণ বুদ্ধি, অপরদিকে আক্রমণের শানিত আয়ুধ। প্রেম, করুণা, প্রীতি, স্নেহ সবই মানুষের গুণ। আবার আদিমতম পশুবৃত্তিজাত হিংসা, ক্রূরতা, যাকে প্রতিপক্ষ বোধ হবে তাকেই গুড়িয়ে দেওয়ার প্রবৃত্তি, এসবও মানুষের অবগুণ। এই দুই বৈপরীত্যের ঘাত প্রতিঘাতে যুগে যুগে মানব অস্তিত্বের সংকট উপস্থিত হয় এবং সংকট মোচনের প্রয়োজনে আবির্ভাব ঘটে যুগন্ধর মহাপুরুষের। মানুষ যখন ধ্বংসাত্মক প্রবৃত্তিমুখী চলনে নিজেকে
এবং পরিবেশকে দূষিত করে তোলে। ব্যতিক্রমী চলনায় মঙ্গলকে ভুলে গিয়ে অমঙ্গলের অর্চনায় অবক্ষয়ের চরমে পৌঁছায়। তখন মানুষেরই অন্তরাত্মা এমন একজন দিশারিকে খোঁজে, যিনি তাকে মানসিক ও বাস্তব জীবনের নিম্নতম ধাপ থেকে ক্রমোত্তরণের পথে নিয়ে যেতে পারেন। আর এই সন্ধান, এই আকুল আকাঙ্ক্ষা যখন সামগ্রিকভাবে আন্তরিক হয়, তখন সেই সম্মিলিত আকুতির টানে জাগ্রত হন পরম সত্তা। সর্বগুণাধার ভগবান তখন মানব তথা সমগ্র জীবজগতের কল্যাণে নরদেহ নিয়ে উপযুক্ত আধারে আবির্ভূত হন। এমনই এক প্রেক্ষাপটে আবির্ভূত হয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। 1295 বঙ্গাব্দের 30শে ভাদ্র বাংলার পাবনা জেলার বর্তমান বাংলাদেশের অন্তর্গত হিমায়তপুর গ্রামে শিবচন্দ্র চক্রবর্তী ও মাতা মনমোহিনী দেবীর যে সন্তানের আবির্ভাব ঘটল, পরবর্তীকালে তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে খ্যাত হন। গুটি কয়েক থেকে আজ কোটিতে উদ্ভিন্ন হয়ে উঠেছে শ্রী শ্রী ঠাকুরের শিষ্য সংখ্যা। এদের কাছে প্রথম যুগের ভক্তরা আজ বিস্মৃতির অতল গহ্বরে ইতিহাসের সেই ভুলে যাওয়া গুরুত্বপূর্ণ অধ্যায়ের উন্মোচনের প্রয়োজনে এই জীবনীয় প্রয়াস। পূর্বগ যারা, তাদের না জানলে, না বুঝলে বর্তমানের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। সেই পূর্বের আলোকে বর্তমান ও ভবিষ্যতের পথসন্ধানের উদ্দেশ্যেই ঋতায়নী ইউটিউব চ্যানেলের মালিকা গ্রন্থন। শ্রী শ্রী ঠাকুরের অবিস্মরণীয় উক্তি প্রথমে যারা গ্রহণ করেছিল তারা মাত্রই 2 জন। সে একজন আমার কৈশোরের খেলার সাথী আমার অনন্ত মহারাজ, আর একজন কিশোরী মোহন দাস। এদের জীবন কথা তাই দয়ালের ঠাকুরের লীলা কথা। সাধন, ভজন, ইষ্টনিষ্ঠা ও ইষ্টবাহী চলন যে কত ব্যাপকতা বা বিস্তৃতি লাভ করতে পারে, ভক্তের জীবনী না জানলে বা ভক্তের জীবনী যেন তার দৃষ্টান্ত। এদের মধ্যে আমি পরপর যে কয়েকজন ভক্তের বা ঠাকুরের লীলা সঙ্গীর কথা বলবো একের পর এক। তারা হলেন শ্রী কিশোরী মোহন দাস, শ্রী অনন্তনাথ রায়, শ্রী সতীশচন্দ্র গোস্বামী, শ্রী দুর্গানাথ সান্যাল, শ্রী সতীশচন্দ্র জোয়ারদার, শ্রী সুশীলচন্দ্র বসু, শ্রী বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য, শ্রী শ্যামাচরণ মুখোপাধ্যায়, শ্রী তৈলক্যনাথ চক্রবর্তী, শ্রী কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, শ্রী বঙ্কিমচন্দ্র রায়, শ্রী ব্রজগোপাল দত্ত রায়, শ্রী সুবোধচন্দ্র সেন, দেশবন্ধু শ্রী চিত্তরঞ্জন দাস, কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়, শ্রী প্যারীমোহন নন্দী, শ্রী পঞ্চানন সরকার, শ্রী শরৎচন্দ্র হালদার, শ্রী কেদারনাথ ভট্টাচার্য, শ্রী প্রফুল্ল কুমার দাস।
আজকের নিবেদন বঙ্কিমচন্দ্র রায়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের খুব কাছের মানুষ যারা ছিলেন, তার প্রাত্যহিক জীবনযাত্রা সুষ্ঠুভাবে বাহিত হতো যাদের তৎপরতায়, তারা সম্ভবত অতি নৈকট্যের কারণেই প্রদীপের নিম্নস্থ অংশের মতো কিছুটা যেন সকলের অগোচরে নীরবে থেকে গেছেন। তারা ঠাকুরের নিত্য মুহূর্তের সুবিধা অসুবিধা, প্রয়োজন অপ্রয়োজনের সঙ্গে নিজেদের এমনভাবে একীভূত করে নিয়েছিলেন যে যেন তাদের পৃথক অস্তিত্ব আর দৃশ্যমান ছিল না। ঠাকুরের নিয়ত পরিপার্শ্বেরই অংশ হয়ে উঠেছিলেন তারা। এ কথাটির তাৎপর্য বিশেষভাবে অনুধাবন করা যায় ঠাকুরের অন্যতম নিত্য সহকারী বঙ্কিমচন্দ্র রায়ের জীবন রেখা অনুসরণ করলে। বর্তমানে বাংলাদেশের অন্তর্গত ফরিদপুর জেলার মাদারীপুর সাব ডিভিশনের অধীনস্থ বল্লভদী গ্রামের এক বিপ্র পরিবারের 1902 খ্রিস্টাব্দে আগস্ট মাসে বঙ্কিমচন্দ্রের জন্ম। পিতার নাম বরদাকান্তি রায়। গ্রামের মাইনর স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করার পরে মাতুলালয় কার্তিকপুরের হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন করেন বঙ্কিমচন্দ্র। একান্ত অল্প বয়স থেকেই তার মধ্যে একটি বহির্জগৎমুখী প্রাণ চাঞ্চল্য ছিল, কিছুটা অস্থিরতা। পারিবারিক বন্ধনের সীমার মধ্যে ছটফটিয়ে উঠত প্রাণ তার। বাইরের বিরাট পৃথিবী যেন হাতছানি দিত নিয়ত। মাত্র 15 বছরের কিশোর বঙ্কিম প্রথম মহাযুদ্ধের সময় 1917 সালে সেন্ট জন অ্যাম্বুলেন্সের মিলিটারি কোরে যোগ দেন। বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে চলে তিনি যোগদান করেন সেই বেঙ্গল রেজিমেন্টে। যোগ দিয়ে তিনি যান সুদূর মেসোপটেমিয়ায় তিনি যান। বাবা মা এবং অন্যান্য গুরুজনদের আপত্তিকে বিশেষ গুরুত্ব না দিয়েই জীবনের বাস্তব পৃষ্ঠা থেকে লাভ করেন অভিজ্ঞতার মূল্যবান শিক্ষা। ফিরে এসে কোচবিহার থেকে আইএসসি এবং কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএসসি পাশ করেন। 1922-এর শেষ দিকে বঙ্কিমচন্দ্র শ্রী ঠাকুরের সংস্পর্শে আসেন। ওই সময় 1/1C হরিতকি বাগান লেনে ঠাকুরের অনুগামী বেশ কিছু তরুণ ও যুবকের আবাস ছিল। ঠাকুরের মাস্তুতো ভাই সতীশ চক্রবর্তী এবং অন্যান্য আরো কয়েকজনের সঙ্গে বঙ্কিমও তখন ওই বাড়িতে থাকতেন। বঙ্গবাসী কলেজের ইংরেজির অধ্যাপক নীরেন্দ্র কিশোর রায়চৌধুরীর সভাপতিত্বে বিদ্যার্থী সংঘ স্থাপিত হয় ওই বাড়িতে। 1922 খ্রিস্টাব্দেই সচিব হন আইনজীবী অমূল্য ভট্টাচার্য এবং সহকারী বনবিহারী ঘোষ। এই সংঘের সভায় ঠাকুরের ভাবধারা ও জীবন দর্শন নিয়ে আলাপ আলোচনা হতো। সভ্য বেশিরভাগই কলেজ পড়ুয়ার দল, যাদের মধ্যে অ্যানার্কিস্ট দলের উৎসাহী সদস্য ছিল বেশ কিছু। ডক্টর সুবোধ সেনও বিশেষ ঘনিষ্ঠ ছিলেন ওই সংঘের। পরে তিনি সেক্রেটারিও হন। শ্রী ঠাকুর কলকাতায় এলে তখন ওই হরিতকি বাগানের বাড়িতেই উঠতেন। বঙ্কিম নিজে বিদ্যার্থী সংঘের সভ্য ছিলেন না, তবে
অনেক বন্ধুবান্ধব ছিল সঙ্ঘের মধ্যে, তাই তাদের সঙ্গে সঙ্গে সঙ্ঘের মিটিংয়ে যোগ দিতেন। স্বামী প্রজ্ঞানন্দের আখড়ার সঙ্গে তখন বিশেষ ছিল ঘনিষ্ঠতা বঙ্কিমের। এই বছর কালী পুজোর আগের দিন রাত্রে মিনার্ভা থিয়েটার হলে আগুন লাগে। আগুন নেভাতে অন্যান্যদের সঙ্গে বঙ্কিমও যান। আগুন নিভিয়ে ভিজে কাপড়ে ফিরছিলেন, সেই অবস্থায় ঠাকুরের সঙ্গে দেখা। ঠাকুর এসে উঠেছেন ওই বাড়িতে। বঙ্কিমকে দেখা মাত্র বলে উঠলেন তিনি, অত্যাচারের বক্ষে পড়িয়া হানিতে তীক্ষ্ণ ছুরি। বঙ্কিমের মনে হলো তাঁরই মনের কথাটি বললেন ঠাকুর। বাহ্যত বঙ্কিম বরাবর কিছুটা উচ্ছ্বাসীন এবং কারোর প্রতি হঠাৎ করে আকৃষ্ট হওয়ার মতো প্রকৃতি তার নয়, কিন্তু ওই সুন্দর অথচ বলিষ্ঠ মানুষটির সঙ্গ কেন যেন বড় কাম্য মনে হতে লাগলো বঙ্কিমের। সব সময় তার কাছে ফিরতে লাগলেন, কিছুটা যেন নেশার মতো লাগে। ঠাকুরপুরি গেলেন, উঠলেন হরনাথ লজে। সেখানেও বঙ্কিম সঙ্গী একান্ত ব্যক্তিগত কাজে সহায়তা করতে লাগলেন স্বতঃস্ফূর্তভাবে। তার উপরে কেউ কিছু আরোপ করে দিতে পারত না বাইরে থেকে। নিজে যেমনটি বুঝতেন চলতেন তেমনই। কলকাতা ও পুরীতে ঠাকুরের সান্নিধ্যে তার আপাত কঠোর আবরণের অন্তঃস্থলে হয়তো কোনো আলোড়ন তুলেছিল, যার স্বরূপ নিজেও সেদিন বোঝেননি, কিন্তু তারই সাক্ষ্য ছিল তার পরবর্তী জীবন জুড়ে। বিএসসি পাশ করার পরে সরকারি চাকুরি কিংবা ব্যবসা কিছু একটা করতে হবে, এরকম অভিপ্রায় নিয়ে কলকাতায় হরিতকি বাগানের বাড়িতে থাকতে লাগলেন বঙ্কিম। 1923 সালের নভেম্বর মাসে সৎসঙ্গ আশ্রমের তপবন বিদ্যালয়ের জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে ভক্তপ্রবর সুশীল চন্দ্র বসু শ্রী ঠাকুরের কাছে প্রস্তাব দিলেন কলকাতার তৎকালীন বিখ্যাত নাট্য সংস্থা মনমোহন থিয়েটারের মালিক মনমোহন পাঁড়ের কাছে বেনিফিট নাইটের আবেদন করার, অর্থাৎ তাঁরা তাদের থিয়েটারের এক রাত্রির উপার্জন তপবন বিদ্যালয়ের সাহায্যকল্পে দান করবেন। এই ছিল সুশীল চন্দ্রের অভিপ্রায়। প্রস্তাব শুনে ঠাকুর বলে উঠলেন, বাহ, খুব ভালো কথা। মনমোহন থিয়েটারকে এখানে অর্থাৎ হিমায়তপুরে নিয়ে এলে আরো ভালো হয়। এ কথায় সুশীল চন্দ্র বিস্মিত হয়ে বলেন যে এত বড় থিয়েটার দল গ্রামে আসতে রাজি হবে কিনা সন্দেহ, বিশেষত রাজি হলেও খরচ এত বেশি পড়বে যে লাভ বিশেষ কিছু হবে না। কিন্তু ঠাকুরের ও তার অনুগামীদের অভিধানে অসম্ভব অথবা না শব্দ তো ছিল না। তার ইচ্ছায় সুশীল চন্দ্রকে অসম্ভবকে সম্ভব করলেন। সুশীল চন্দ্র ঠাকুরের ইচ্ছা পরিপূরণ করলেন। মনমোহন থিয়েটারকে দলীয় বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী সহ হিমায়তপুরে সৎসঙ্গে আনলেন এবং যাবতীয় ব্যবস্থাও হলো। কলকাতা থেকে মনমোহন থিয়েটার হিমায়তপুরে নিয়ে যাওয়ার সময় সুশীল চন্দ্র তরুণ বঙ্কিমকে সহযোগী হিসাবে সঙ্গে যেতে বললেন। বঙ্কিম 7 দিনের জন্য যাব এই শর্তে গেলেন। বঙ্কিমদের পরিবারের যজমান ছিলেন তৎকালীন পোস্টমাস্টার জেনারেল সুরেন্দ্র বিনোদ সিংহ। তিনি বঙ্কিমের জন্য পোস্টাল সুপারিনটেন্ডেন্ট এর পদে চাকরির ব্যবস্থা করেন। 28 নভেম্বর ওই চাকরির ইন্টারভিউ ছিল, আর সুশীল চন্দ্রের সঙ্গে তিনি হিমায়তপুর যাত্রা করেন 18 নভেম্বর। সুতরাং স্বাভাবিকভাবেই 7 দিনের মধ্যে
কলকাতায় ফিরে আসার গরজ ছিল, কিন্তু তার পরবর্তী ঘটনা কিভাবে সংঘটিত হয়েছিল সে প্রসঙ্গে সুশীল চন্দ্র বসুর অনবদ্য স্মৃতিকথা মানস তীর্থ পরিক্রমা থেকে সামান্য অংশ আপনাদের সামনে একান্ত প্রাসঙ্গিক বলে পড়ে শোনাচ্ছি। তখন বঙ্কিমকে সঙ্গে নিয়ে আশ্রমে এলাম। সেই দিন ছিল 1923 সালের 18 নভেম্বর। আর সে 7 দিন আজও পূর্ণ হয়নি। নিয়ত কর্মী হিসাবে সেই থেকে সে শ্রী ঠাকুরের সেবায় নিয়োজিত। শেষ নিঃশ্বাস ত্যাগের সঙ্গেই হয়তো তার সেই 7 দিনের মেয়াদ পূর্ণ হবে। ঋষি প্রতিম কর্মযোগী সুশীল চন্দ্রের এই অনুমান অক্ষরে অক্ষরে সত্য প্রতিপন্ন হয়েছিল। মনমোহন থিয়েটারের অভিনয়ের জন্য প্রস্তুত অস্থায়ী প্রদর্শনী স্থলের গেটে গেটকিপারের দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছিলেন বঙ্কিম। ভারী কড়া গেটকিপার, টিকিট ছাড়া কাউকে ঢুকতে দেননি। এমনকি ঠাকুরকেও আটকেছিলেন টিকিট পরীক্ষার জন্য। থিয়েটার শেষে দল ফিরে গেল কলকাতায়, কিন্তু বঙ্কিমের আর ফেরা হলো না। তার চিরকালের ঘর পালানো বাউন্ডুলে মন এক আশ্চর্য মুক্তিময় বন্ধনে ধরা দিল স্বেচ্ছায়। থেকে গেলেন ঠাকুরের প্রেম প্রাঙ্গণে। তপবন বিদ্যালয়ের প্রথম দিককার শিক্ষক মণ্ডলীর অন্যতম ছিলেন বঙ্কিম রায়। বেশ ঘোর গাত্রবর্ণ, রোমস দেহ, ঘন ভ্রু, তীক্ষ্ণ চোখ, বাহ্যত নিরাবেগ ঈষৎ রুক্ষ ভাবভঙ্গি। ছাত্রদের ভীত হওয়ার যথেষ্ট অবকাশ ছিল, কিন্তু তার অন্তরের শুদ্ধতা এবং ইষ্টাবেগ ছোটদের সহজ বোধে সম্ভবত প্রতিফলিত হতো। তিনি তাদের কাছে বিশেষ প্রিয় ছিলেন। ঠাকুরের জ্যেষ্ঠ আত্মজ পূজ্যপাদ বরদা তাকে মাস্টার মশাই সম্বোধন করতেন। সে সময় তপবন শিক্ষা হতো হাতে কলমে। আশ্রমে আবাদি জমি জ্যামিতিক খোপে কাটা থাকত। এক এক দল ছাত্র এক এক অংশ চাষ করে ফসল ফলিয়ে নিজেরাই আশ্রমের বাজারে বিক্রি করত। লাভ ক্ষতির হিসাব, কোন ফসল ভালো না হলে তার কারণ কি, সবই ছেলেদের বুঝতে হতো। এইরকম বাস্তব ভিত্তিক ব্যবহারিক শিক্ষা পদ্ধতি ঠাকুরের মতো ছিল। তৎকালীন অন্যান্য শিক্ষকবৃন্দের সঙ্গে বঙ্কিমচন্দ্র ছিলেন এই অভিনব শিক্ষা ব্যবস্থার শরিক। শেষে ঠাকুরের নির্দেশে যাজন কাজেও পরিক্রমা করেছেন বিভিন্ন অঞ্চল। যশোরের খ্যাতনামা ইষ্টকর্মী ডক্টর সুবোধ সেনের সঙ্গে যাজন সংক্রান্ত পরিক্রমায় গেছেন বহু স্থানে। যশোরে সুবোধ সেনের বাড়ি সৎসঙ্গ আন্দোলনের একটি বিশিষ্ট কেন্দ্র হয়ে উঠেছিল। সেখানে রাত্রিবেলায় মধ্যরাত্রি পর্যন্ত আলোচনা অথবা বিতর্কের আসর বসত। ডক্টর সুবোধ সেনের সুযোগ্যা কন্যা শ্রীমতী বন্দনা দাশগুপ্তের ভাষায় রাত্রিবেলায় প্রায় 2-2:30 পর্যন্ত একটা আলোচনা অথবা বিতর্কের আসর বসত। বাবা থাকতেন, বঙ্কিম কাকাবাবু থাকতেন, আরও যারা কর্মী বা ঋত্বিক থাকতেন তারাও উপস্থিত হতেন। দুটো পক্ষ হতো। বঙ্কিম কাকাবাবু বিপক্ষ দলের মুখপাত্র হতেন। নিজেদের ধারণা পরিস্ফুট করার জন্য অনেক কূট প্রশ্নের অবতারণা করতেন। যারা পক্ষের লোক হতেন তাদের উত্তর দিতে হতো। বিচারের আসরে বিজ্ঞান, সমাজ, স্বাস্থ্য, রাষ্ট্র, শাস্ত্র কোনো বিষয়ই বাদ পড়ত না। ঠাকুরের কাজ করার জন্য তারা নিজেদের তৈরি করেছিলেন যুদ্ধের প্রস্তুতিতে
সৈনিক দলের মতো। এই সৈনিক দলের নিজেদের বুঝটি এতখানি পাকা হতো বলেই এরা অপরকে বোঝাতে পারতেন গভীর প্রত্যয়ে। হেমচন্দ্র মুখোপাধ্যায় নামে এক রাশভারী পুলিশ ইন্সপেক্টর ছিলেন। তার সামনে কেউ এগোতে সাহস করত না, কিন্তু সুবোধ সেন ও বঙ্কিম রায় তাকে ঠাকুরের কথা বোঝাতে সক্ষম হয়েছিলেন। তাদের যাজনে উদ্বুদ্ধ হয়ে হেমচন্দ্র দীক্ষা তো গ্রহণ করেনি, ক্রমে আশ্রমের স্থায়ী বাসিন্দা হয়ে ওঠেন। তাঁর পুত্র শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায় শ্রী ঠাকুরের কথোপকথন ও বাণীর অনুলিখন, সম্পাদনা ও ইষ্টকেন্দ্রিক নানা সাহিত্য কৃতির জন্য সৎসঙ্গ সমাজে বিশেষ সম্মান ও সমাদরের অধিকারী। বঙ্কিমের আশ্রমে চলে যারা বা বঙ্কিমের আশ্রমে চলে আসা তার পরিবারের কাছে স্বাভাবিকভাবেই কাম্য ছিল না। তার পিতা বহুবার লোক মারফত ও চিঠিপত্রের মাধ্যমে ছেলেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পিতার মৃত্যুর পরে তার মা পরিবারস্থ অন্য সবাইকে নিয়ে একটি নৌকা করে এসে উপস্থিত হন আশ্রমে। সৎসঙ্গ আশ্রম এবং তার প্রাণপুরুষ শ্রী ঠাকুরকে দর্শন করে তাদের মনের বিভ্রম দূর হয়। ছেলেকে ফিরিয়ে নিয়ে যেতে না পেরে মা নিজেই রয়ে গেলেন আশ্রমে ঠাকুরের আশ্রয়ে পুরো পরিবার সহ। সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কসের নানা পরীক্ষা নিরীক্ষার ব্যাপারেও অন্যান্যদের সঙ্গে যুক্ত ছিলেন বঙ্কিম। এ প্রসঙ্গে ঠাকুরের একটি উক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। কেমিক্যাল ইত্যাদি যে করলাম, আমার কি কিছু ছিল? এর বাড়ির হাঁড়ি, ওর বাড়ির ড্যাগ নিয়ে বাগানের গাছ গাছড়া নিয়ে কাজ শুরু করলাম। আর ছিল বঙ্কিম, সে এফিসিয়েন্ট ও খুব ছিল। শিয়ার দাস বলেছেন, অমন 5টা মানুষ পেলে হতো। 1940-এর আগস্ট মাসে তৎকালীন সৎসঙ্গ সেক্রেটারি শ্যামাচরণ মুখোপাধ্যায়ের অকাল মৃত্যুর সময় বঙ্কিম কার্যোপলক্ষে পাবনার বাইরে ছিলেন। ওই দুর্ঘটনার পরে শ্রী ঠাকুর টেলিগ্রাম করে বঙ্কিমকে ডেকে পাঠান এবং সেক্রেটারির কার্যভার তাকে গ্রহণ করতে বলেন। ঠাকুরের নির্দেশে বেশ কিছুদিন তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে ওই গুরুদায়িত্ব পালন করেন। তাঁর তীক্ষ্ণ দৃষ্টি ও তত্ত্বাবধানের দৃষ্টান্ত পাওয়া যায় সেই সময়কার মানুষের স্মৃতি থেকে। ডক্টর সুবোধ সেনের কন্যা শ্রীমতী বন্দনা দাশগুপ্তের স্মৃতি অনুসরণ করে তখনকার একটি খণ্ডচিত্র পাওয়া যায়। আমাদের পাবনার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা সোজা আশ্রমের দিকে চলে গিয়েছিল, আর সামনে ডান দিক দিয়ে একটা রাস্তা ছিল সোজা পদ্মার চর পর্যন্ত। সেখানে পদ্মা সরু খালের মতো ছিল, তার উপর দিয়ে একটা বাঁশের সাঁকো ছিল নড়বড়ের মতো। বাঁশের সাঁকো পার হয়ে বড় চর, আর তার ওপাশে বড় পদ্মা। ওই চর ধরে হাঁটলে আশ্রমের সামনে চরে পৌঁছানো যায়, কিন্তু আমরা ওখান দিয়ে যেতাম না, খুব নিরাপদ ছিল না। আশেপাশের মানুষজনেরা ভরসা করার মতো ছিল না। আমরা সামনের সোজা রাস্তা দিয়েই আশ্রমে যেতাম। একদিন ছোট পিসির সঙ্গে পরামর্শ হলো, আজ চরের উপর দিয়ে আশ্রমে যাব। আমরা সেই দিক দিয়ে সেই নড়বড়ের সাঁকো পার হয়ে চরের উপর দিয়ে যাচ্ছি। খুব অস্বস্তি আছে, গা ছমছম করছে। পিসি বললেন, দেখ, দূরের থেকে ওই ছেলেগুলি অনেকক্ষণ আমাদের ফলো করছে। ওরা ছোট চরের রাস্তায় ছিল, চরগুলো ঢেউ খেলানো, ওদের সবসময় দেখা যাচ্ছিল না। সূর্য অস্ত যাচ্ছিল। নির্জন চরের রাস্তায় আমরা তাড়াতাড়ি আশ্রমে পৌঁছবার চেষ্টা করছিলাম।
আশ্রমের বাঁধের সিঁড়ির উপর দেখি বঙ্কিম কাকাবাবু কোমরের হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। এরকম ভাবে এ সময় এ রাস্তায় আসা হলো কেন? আমরা বললাম, তুমি জানতে নাকি যে আমরা এদিক দিয়ে আসছি? তোমাদের পাহারা দিয়ে আনবার জন্য ছেলেদের পাঠালো কে? ওরা তোমার পাঠানো ছেলেরা ছিল? আমরা তো ভাবলাম এরকম আর করো না। কম কথার মানুষ বঙ্কিমচন্দ্রের এরকমই ছিল রক্ষণাবেক্ষণের ব্যবস্থাপনা। পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন ঠাকুরের নিত্য মুহূর্তের সঙ্গী। তার নিয়ত প্রয়োজনের অনুক্ষণের যোগানদার। ঠাকুরের অঙ্গন ছিল সকলের জন্য অবারিত, কিন্তু তার মানসিক দেহটির তো কিছু সীমা ছিল। আহার, বিশ্রাম ও একান্ত ব্যক্তিগত কর্মের জন্য কিছু সময়ের আবশ্যকতা ছিল, কিন্তু উন্মুখ ভক্ত কুলের বোধে তা ধরা দিত না। ঠাকুর যেহেতু ঠাকুর, সেহেতু যে কোনো সময় তাকে দর্শন করার অথবা তার কাছে হৃদয়ের প্রার্থনা নিবেদনের দাবি নিয়ে অবিরাম জনস্রোত ধাবিত হতো সর্বদা। তখন প্রয়োজন অনুসারে সে স্রোতকে নিয়ন্ত্রণ করার কঠিন এবং অপ্রিয় কাজ বঙ্কিম স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ঠাকুরের স্বস্তি বিধানের জন্য। তার আপাত রুক্ষ শক্তপোক্ত চেহারা, রোমশ দেহ, ঝাঁকড়া ভুরুর তলায় তীক্ষ্ণ দৃষ্টি তার পাহারাদারির কাজের সহায়ক হয়েছিল, সন্দেহ নেই। কিন্তু তার প্রতি ছোটদের মনোভাব কিন্তু নিছক ভয়ের ছিল না। এক প্রাপ্তবয়স্ক ব্যক্তির শৈশবের স্মৃতিচারণায় জানা যায়, বাবার সঙ্গে দেওঘরে গিয়ে শেষে ঠাকুর দর্শন ও প্রণামের পরে ঠাকুরের সামনে দাঁড়ানো অবস্থায় বালকটি মুখে হাত দেয়। বঙ্কিম ছিলেন বেশ কিছু দূরে। হঠাৎ করে দ্রুত বেগে কাছে এসে ছেলেটিকে ধরে নিয়ে গিয়ে একটু দূরে কলের পাশে হাত ধুয়ে আবার সযত্নে তাকে তার বাবার কাছে দাঁড় করিয়ে দেন। প্রথমে কিছুটা হতচকিত হলেও ছেলেটি বুঝে যায় যে মুখে হাত দিলেই হাত ধুয়ে ফেলতে হয়। এভাবে সদাচারের প্রথম পাঠের একটি বিষয় তার মনে গেঁথে দেন বঙ্কিম তার তীক্ষ্ণ নজরদারি দিয়ে। তার হাক ডাক, গম্ভীর মূর্তি সত্ত্বেও কোনো প্রয়োজন হলেই ছোটরা কিন্তু তার দরবারে গিয়েই হাজির হতো, কারণ তারা জানতো যে তাদের প্রয়োজন সঙ্গত হলে তা পূরণ করবেন ওই কড়া মানুষটি। আবার কোনো বিচলন দেখলেই তার প্রতিবিধানে যথাযোগ্য সাজা দিতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। বঙ্কিমচন্দ্রের দিবারাত্রির প্রতিক্ষণ ছিল ঠাকুরের দৈনিক চলনের দ্বারা নিয়ন্ত্রিত। অতি প্রত্যুষে শয্যা ত্যাগ থেকে শুরু করে রাত্রে শয্যা গ্রহণ পর্যন্ত ঠাকুরের যাবতীয় কৃত্যের সঙ্গে আষ্টে পৃষ্ঠে যুক্ত ছিলেন বঙ্কিম। এমনকি রাত্রে ঘুমাতেনও ঠাকুরেরই ঘরে। ঠাকুরের ঘুম খুব সহজে আসতো না। হাতের অতি মৃদু কম্পন সৃষ্টি করে তার শরীরটি অত্যন্ত সূক্ষ্মভাবে কাঁপাতে থাকলে ধীরে ধীরে ঘুম আসত। এই কম্পন বিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন বঙ্কিম। ঠাকুরের এতটুকু স্পর্শ লাভ করা ভক্তমণ্ডলীর কাছে চির আকাঙ্ক্ষার বিষয় ছিল। বঙ্কিম ছিলেন সে দিব্য দেহ নিত্য স্পর্শের বিরল সৌভাগ্যের অধিকারী। হিমায়তপুর আশ্রমে বঙ্কিম যখন আসেন তখন আশ্রম গঠনের প্রাথমিক পর্যায় চলছে। তৎকালীন একটি সরস ঘটনার উল্লেখ করেছেন ভক্ত লেখক শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায়। তার পূর্ণের প্রাঙ্গণে শীর্ষক রচনায়, যার মধ্য দিয়ে আশ্রমের তখনকার সহজ অনাড়ম্বর আন্তরিকতা ও বঙ্কিমের একান্ত
আত্মপর ভেদবোধহীনতা দুই ফুটে উঠেছে তার ভাষায়। তখন আশ্রম গঠনের কাজ চলছে। দ্বীপ্রহরে পরম পূজনীয়া বড়মা শ্রী ঠাকুরের ছায়া তার চওড়া পাড় শাড়ি ধুয়ে কেচে দড়িতে মেলে দিয়েছেন শুকোবার জন্য। বিকেলে দুখানা তুলতে এসে দেখেন একখানা শাড়ি চুরি গেছে। হই হই কাণ্ড। বড়মার শাড়ি কে চুরি করলো? খোঁজ চলতে লাগলো। একটু বেলা পড়লে একজন আবিষ্কার করলো ছাতিম গাছের নিচে চাদর পেতে বঙ্কিমদা বড়মার শাড়ি পরে শুয়ে আছেন। ও বঙ্কিমদা, উঠুন, করছেন কি? বঙ্কিমদা বলছেন, কি হয়েছে, এত হাঁকডাক কেন? বঙ্কিমদা আর মোড়া ভাঙছেন। আরে বড়মার শাড়ি পরে আছেন কেন? খুব হইচই হচ্ছে। বঙ্কিমদা বলছেন, হইচই কেন? আর একটা শাড়ি তো ছিল, বড়মা সেটা পরুন গিয়ে। বঙ্কিমদার কাছে কত সহজ সমাধান। মায়ের দুটো শাড়ি ছিল, তার একটা পরে সত্যিই তো তিনি কোনো ভুল করেননি। এখানেই ছিল আশ্রমের বৈশিষ্ট্য। ঠাকুরের এতটুকু সুবিধা অসুবিধার বিষয়ে তিনি ছিলেন একমুখী, আপোষহীন। দেওঘরে আশ্রমে প্রথমটিকে একটি গোল তাসুর ঘর ছিল, আর পূর্ব দিকে ছিল একটি ছাউনি। ঠাকুর ওই তাসুর ঘর থেকে এসে মাঝে মাঝে ছাউনিতে বসতেন। তাসুর ঘরের কাছে ছিল এক বেল গাছ। ছোট ছোট বেল হতো তাতে। গাছটির একটি শিকড় মাটি থেকে বেশ খানিকটা উঠেছিল। ঠাকুর একদিন এক পাশে অন্যতম সহচর ডক্টর প্যারিমোহন নন্দী ও অপর পাশে বঙ্কিম সহ তাসুর ঘর থেকে বেরিয়ে ছাউনিতে যাচ্ছিলেন। পথে ওই উঠে থাকা বেলগাছের শিকড়ে বেশ জোরে হোঁচট খেয়ে ঠাকুর পড়ে যাওয়ার উপক্রম হলো। বেশ আঘাত লাগলো পায়ে। যা হোক, নিজেই সামলে নিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে বসলেন। সঙ্গে সঙ্গেই বঙ্কিম কোথাও চলে গেলেন। ঠাকুর একটু পরেই ভারী ব্যস্ত হয়ে খোঁজ নিতে লাগলেন বারবার, বঙ্কিম কোথায়? অবশেষে বঙ্কিমকে ডেকে নিয়ে আসা হলো। ঠাকুর প্রশ্ন করলেন, কোথায় ছিলি? প্রথমে উত্তর এড়িয়ে যেতে চাইলেন বঙ্কিম, কিন্তু ঠাকুর উদ্বিগ্ন কাতরতা দেখে শেষে জানালেন যে তিনি লোক সঙ্গে নিয়ে ওই শেকড়টি কেটে ফেলার ব্যবস্থা করছিলেন। ঠাকুর এই ঘটনার আশঙ্কাতেই উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। বেদনার্ত মুখে আকুলভাবে বঙ্কিমকে বললেন, তোমার হাত যদি কাটা যায় তবে কেমন লাগে লক্ষ্মী? দোষ তো গাছের নয়, দোষ আমারই দেখে চলা উচিত ছিল। ঠাকুর সর্বাত্মবোধের এমন প্রত্যক্ষ পরিচয়ে স্তব্ধ, অভিভূত হয়ে গেলেন বঙ্কিম। এমন করে তার সঙ্গে নিত্য মুহূর্তে জড়িত থেকে তন্ময় হয়ে উঠেছিলেন বঙ্কিম। তার মা, ভাই, বোন ইত্যাদি পরিবারের পরিজন আশ্রমে ঠাকুরের আশ্রয় ছায়ায় ছিলেন, কিন্তু তিনি নিজে ঠাকুরের সঙ্গ ছেড়ে পরিবারের সঙ্গে থাকতেন না। অকৃতদার মানুষটি আক্ষরিকভাবে ঠাকুর সর্বস্ব ছিলেন। তার ইষ্টবিধির ধরনও ছিল বিচিত্র। একটি ঝুড়িতে করে প্রতিদিন সকালে তরি তরকারি, আলু ইত্যাদি বড়মা রান্নাঘরে দিয়ে আসতেন। আমরণ এভাবে ইষ্টবিধি পালন করেছেন তিনি। 1969 জানুয়ারি মাসে ঠাকুরের দেহাবসানের পরে বঙ্কিম শিশুর মতো আকুল হয়ে কাঁদতেন। অঝরে জল পড়ত তার দু চোখ বেয়ে। এ দৃশ্যের সাক্ষী ছিলেন তখন অনেকেই। তাঁর বাহ্যিক
কঠোরতার অন্তরে যে কতখানি নিবেদিত কমল প্রাণ ছিল তা প্রকাশিত হয়েছিল তখন 1976-এর 26শে এপ্রিল। পার্থিব বিরহের পালা সাঙ্গ করে পরম প্রিয় সঙ্গে চিরমলিনের যাত্রা করেন বঙ্কিমচন্দ্র রায়। জয় গুরু। আজ এ পর্যন্ত, আবার আগামী দিনে আমরা আসবো ঠাকুরের সেই লীলা সঙ্গ করেছিলেন যিনি ব্রজগোপাল দত্ত রায়, তার জীবনে নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার সার্বিক সুস্থ স্বাস্থ্য এবং ইষ্টেচ্ছল নিরোগ জীবন প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।